এখানে দেখুন প্রিন্স মামুনের মা সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু কেন এখন কেন একটা আমার মেয়ে একটা দাঁড়াইছে, লেলিয়ে দিয়েছে আমার পাশে আমার একটা মেয়ে দাঁড়াইছে, আর পাশে কিছু ছেলে দাঁড়াইছে, আর ছেলেরা কারা আছে আমি দেখতেছি। সংবাদ সম্মেলন করছে প্রিন্স মামুন। আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তারা নিম্ন শ্রেণীর, আপনারা ইতিমধ্যে জানেন আমরা গত শনিবার তারা আসলে আমার মতে সংবাদ সম্মেলন করেছিলাম। কারণ তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম, 323-307 ধারার মামলা, যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক মিথ্যা বানোয়াট। সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম। সে বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন। আর আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম হঠাৎ করে খবর আসলো আমার কাছে, আমি যেহেতু মামুনের আইনজীবী, যে আপু আমাকে হচ্ছে পুলিশ ধরেছে। কেন? আমি তো সারেন্ডার করেছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন। পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা 9-1 একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয়। ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআর এর আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে তদন্ত করতে হয়, তদন্ত না করে আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ড চাইলো, 7 দিন রিমান্ড চাইবে কেন? ওনারা তদন্ত মানে আমার যেটা ধারণা এখানে উপরে মহলে মানে বলতেছে যে মামুনের পাশে এই মেয়েটা দাঁড়াইছে, কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে। কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে? আসলে সত্যি কথা বলতে কি, গত 2 দিন যাবত দেখছি, জানি না এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চিনে, আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না। কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্ভিদ আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল, তখন আমার মনে হলো না মামলা সম্পর্কে সবাই জানেন আমি আর মামলা সম্পর্কে কি বলবো, তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানিমূলকভাবে মামলাগুলো সাজানো হচ্ছে এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে, একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে। এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করব, এরকম হঠাৎ করে শুনছি আরেকটা এফআইআর মামলা, আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম আবার আরেকটা মামলা, এরকম একের পর এক মামলা দিয়ে দিয়ে আপনারা, আমি দেশবাসীর কাছে একটাই, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি? এটা আপনারাই বিচার করবেন। উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছে। এটার উদ্দেশ্য কেন? এটা জনপ্রিয়তা নেওয়ার জন্য কি আপনি তখন সঙ্গ দিয়েছিলেন? আমরা ভিডিওতে বারবার দেখেছি পুরো বাংলাদেশের লোক ওনারা বলেছে ওইটাই, আমি তো প্রথমেই বললাম যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন। আচ্ছা আপনারাই বলেন, রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে, এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না? কিভাবে তদন্ত চালাতে হলো না এফআইআর মামলা? আন্টি বলেছে যে আমার আন্টি এই বিষয়ে ভালো বলতে পারবে আমার চেয়ে। আন্টি বলেছে যে আমরা আমার ছেলেকে, ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি আমার পাশে থাকো, কোনো অসুবিধা নাই। এটা দুই ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার। এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা দেখেন, বয়স্ক মানুষ তার কি এটা জানা উচিত? এবং এটা কি ধর্ষণ মামলা হতে পারে? দুইটা অ্যাডাল্ট মানুষ যখন একসাথে
জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে। আমি তো জানি নর্মাল একটা রিলেশন, আন্টিও তাই জানে। এখন এটা যদি হয়েও থাকে, কত প্রিভিয়াস একটা ঘটনা, আমার ভাই ভাই বলে আন্টির কাছে তাকে নিয়েছে, বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আপনি আমার বাসায় থাকুক। আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন। সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী, 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা, উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, উনি তো মামুন আমাকে এক পর্যায়ে বলেছে, আপু উনি বরং আমাকে ছাড়ছে না, উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এখন আপনি যেটা বলছিলেন যে মামুন আপনার সঙ্গে বলেছে যে তাকে ছাড়ছে না, সেই ক্ষেত্রে মামুন তার সেফটির জন্য কোনো আইনি পদক্ষেপে যাবে কিনা বা আপনারা নিবেন কিনা? মামুন আসলে আপনি বললেন যে একের পর এক মামলা দিচ্ছে, যদি আপনাদের ভাষ্যমতে সেটা মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন হলে অবশ্যই যাব। তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি, এটাকে এলাস্টিসিটি বাড়াতে চাইছিল না। ও কিন্তু বলেছে আপু এই মামলা দিয়েছে যাক, আমি সার্টকাট। ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল। আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন, ও এটা ক্ল্যারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই। ও কিন্তু লায়লার কাছে মাপও চেয়েছে, আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো, আমার সাথে আর তোমার হবে না, কান ধরেছি করছে, আমাদের একসাথে দেখা যাবে না। তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা এখন পর্যন্ত আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে, রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। সেই ক্ষেত্রে পরবর্তীতে জামিনের ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ থাকতে পারে? আমরা আইনগতভাবে যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি আন্টির দোয়া থাকলে, আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো, সব আল্লাহর ইচ্ছা। আরেকটু প্রশ্ন ছিল আমার হচ্ছে, মামুন, আমরা জানি মামুনকে লায়লা শুরু থেকে নানাভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলে, এটা আপনি কি মনে করেন কিনা যে তাকে এভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলা হয়েছে? আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে। আমাকে প্রথমে আমার ফ্যান ছিল লায়লা, ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে, আস্তে আস্তে করে লায়লা আমার কাছে আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে, তার ফ্যামিলির সাথে মিশেছে, খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে। সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে, আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই না লায়লার, তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে লায়লা। আরেকটা প্রশ্ন ছিল, লায়লা মামুনকে যেভাবে মিথ্যা মামলা দিচ্ছে বা যে মামলায় দিচ্ছে না কেন, এভাবে জোর জবরদস্তি করে তার কাছে আটকে রাখতে চাচ্ছে, এটা একটা পুরুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর, আসলে পুরুষের জন্য, এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা, প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আর একজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে।